কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মালাপাল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টা তোমাদের পড়ানো হবে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে প্রেষণা। আজকে হবে প্রেষণা অধ্যায় প্রথম পর্বের ক্লাস। ইংরেজি মোটিভেশন শব্দের আভিধানিক অর্থই হলো প্রেষণা। ল্যাটিন শব্দ মোভারি থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ টু মুভ বা চালনা করা। অর্থাৎ কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য যে যে কৌশল অবলম্বন করা হয় সেই কৌশলগুলোকেই বলা হবে প্রেষণা। একজন কর্মীর কর্ম দক্ষতা থাকতে পারে, তার অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু তাকে দিয়ে কাজ করানোর জন্য তাকে কিন্তু অনুপ্রেরণা জোগানোর প্রয়োজন হয়। তোমরা এটা জানো যে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে তার মধ্যে নির্দেশনার পরের কাজটাই কিন্তু প্রেষণা। অর্থাৎ কর্মীদের কাজের জন্য নির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মীদের কিন্তু প্রেষণাও দিতে হবে, অর্থাৎ তাদেরকে কাজে অনুপ্রাণিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। এটা মনে রাখতে হবে যে শ্রমিক কর্মীরা কিন্তু মানুষ, তারা কিন্তু যন্ত্র নয়। অর্থাৎ তাদের সাথে যদি যন্ত্রের মতো আচরণ করা যায় যে কর্তৃপক্ষ যা বলবে অধীনস্থ কর্মকর্তারা সেটাই করবে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। অর্থাৎ কর্মীদের কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে, কাজে নিরুৎসাহিত হবে, ফলে কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারবে না। তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্য কর্মীদের কিন্তু প্রেষণা দিতে হবে। অর্থাৎ কর্মীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করাতে হবে, উদ্দীপনা সৃষ্টি করাতে হবে, অনুপ্রাণিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। এই যে এই অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা, আগ্রহটা বৃদ্ধি করা, এগুলোর জন্য কিছু কৌশল কিন্তু অবলম্বন করতে হয়। প্রথমত দেখো, প্রেষণা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। ঠিক আছে? তাহলে এই যে ইতিবাচক প্রেষণা, এই প্রেষণা হলো এরকম যে কর্মীদের উৎসাহিত করা, কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তাকে আর্থিক সহযোগিতা দেওয়া, তাদের প্রশংসা করা, তাদের সনদ বিতরণ, এইরকম যত ভালো কাজের প্রেক্ষিতে যত পুরস্কার দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে ইতিবাচক প্রেষণা। আর নেতিবাচক প্রেষণা হচ্ছে কোনো কোনো কর্মীর এরকম দেখা যায় যে তাদের ইতিবাচক প্রেষণাতে তারা কাজে উদ্বুদ্ধ হয় না, তাদেরকে কাজ করিয়ে নেওয়া যায় না, তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কাছ থেকে কাজটা আদায় করে নিতে হয়। সেটাই হচ্ছে নেতিবাচক প্রেষণা। এই যে ইতিবাচক প্রেষণা, এই ইতিবাচক প্রেষণা কিন্তু আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আর্থিক প্রেষণা, একটা হচ্ছে অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা কি দেখো, অর্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো শ্রমিক কর্মীদের কাজে উদ্বুদ্ধ করে সেটা কিন্তু আর্থিক প্রেষণা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মতো পারিশ্রমিক প্রদান, বোনাস দেওয়া, বেতন সহ ছুটি মঞ্জুর, তারপরে হচ্ছে বিভিন্ন ভাতার ব্যবস্থা, চিকিৎসা ভাতা, তার সন্তানদের শিক্ষা ভাতা, এইগুলোর মাধ্যমে কিন্তু কর্মীদের উদ্বুদ্ধ করা যায়। আবার ইতিবাচক পেশনা আরেকটা হচ্ছে অনার্থিক পেশনা। অনার্থিক পেশনা কি, যেটার সাথে কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ কর্মীদের অর্থ ছাড়াও কিন্তু কাজে উদ্বুদ্ধ করা যায়। সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানের সমস্ত কর্মীর মধ্যে যে কর্মী ভালো করেছে তাকে ডেকে তাকে প্রশংসা করা, এটাও কিন্তু কর্মীদের কাজের পরবর্তী কাজের জন্য উৎসাহ যোগায়। তারপরে সনদ বিতরণ, কাজের সুষ্ঠু পরিবেশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের সাথে ভালো ব্যবহার, সময়মতো যোগাযোগ, এই যে এই জিনিসগুলো, সাপ্তাহিক ছুটি, এগুলো কিন্তু অর্থের সাথে সংশ্লিষ্ট না,
কিন্তু এগুলো কিন্তু কর্মীদের কাজের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে। এই যে এই প্রেষণা কিন্তু ব্যবস্থাপনার যে স্তর রয়েছে সেই স্তর 3টা স্তরেই কিন্তু প্রেষণা দিতে হয়। অর্থাৎ কর্মীরা যে স্তরেই কাজ করুক না কেন তাদের কাজের প্রতি আগ্রহী করে তুলতে কিন্তু প্রেষণা প্রদান করা হয়ে থাকে। তবে স্তর ভেদে প্রেষণার ভিন্নতা দেখা দেয়। কারণ উচ্চ স্তরে দেখা যায় যে তাদের অনার্থিক প্রেষণাটা বেশি কাজ দেয়, আবার নিম্ন স্তরে এসে তখন দেখা যায় আর্থিক প্রেষণাটাই তাদের জন্য অনেক ভালো কাজ দেয়, অর্থাৎ কাজে তাদেরকে উদ্বুদ্ধ করে। এই যে এই প্রেষণা কিন্তু অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ এই প্রেষণা পুনঃপুনবার চলতে থাকে। একবার প্রেষণা দেওয়ার পরেই যে প্রেষণার কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু না, পরবর্তী কাজের জন্য আবার নতুন কোনো প্রেষণা দেয়া লাগবে কর্মীদের কাজে উদ্বুদ্ধ করার জন্য। অর্থাৎ কর্মীরা তাদের পুরো সামর্থ্যটাকে যাতে কাজে লাগাতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু কর্তৃপক্ষকেই করতে হবে প্রেষণা দানের মাধ্যমে। এই প্রেষণাটা কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয়, অর্থাৎ কর্মীদের মন বুঝে তারপরে কিন্তু প্রেষণা প্রদান করতে হয়। কারণ আমরা জানি একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অভাব জাগ্রত হয়। আবার এটাও জানি যে সবার অভাব কিন্তু এক রকম নয়, অর্থাৎ কারোর অভাবের সাথে কারোর অভাবের মিল থাকবে, কারোর চাহিদার সাথে কারোর চাহিদার মিল থাকবে তা কিন্তু নয়। তাহলে একটা প্রতিষ্ঠানে যখন অনেকজন কর্মী কাজ করবে তাই কর্মীদের মধ্যে কিন্তু চাহিদার ভিন্নতা থাকবে বা প্রেষণা পাওয়ার যে প্রাপ্তির যে ভিন্নতা সেটাও কিন্তু থাকবে। একটা জিনিস খেয়াল করো, যদি এখন যারা আমার ক্লাসটা অনলাইনে করছো তাদেরকে যদি আমি বলি এখন যে আচ্ছা অনলাইনে ক্লাস করতে তোমাদের কেমন লাগছে, তাহলে তোমাদের কাছ থেকে কি সবার একই উত্তর আসবে? আসবে না কিন্তু, কারণ এই উত্তরটার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন রকম উত্তর তোমরা দেবে আমাকে। কারোর হয়তো ভালো লাগছে, কারোর হয়তো ওই যে যেটা সরাসরি ক্লাসে আমরা ক্লাস করতাম তোমাদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটাই ভালো লাগবে, এরকম বিভিন্ন উত্তর কিন্তু তোমরা দেবে। তাহলে প্রেষণা মনস্তাত্ত্বিক একটা বিষয়, সাথে সাথে কিন্তু জটিলও একটা বিষয়। কারণ ব্যবস্থাপকীয় এই কাজটা যারা করে থাকেন বা প্রেষণা দানের এই কাজটা যারা করে থাকেন তারা কিন্তু শ্রমিক কর্মীদের ভিন্নতার কারণে প্রেষণার ভিন্নতা প্রদান করে থাকেন। অর্থাৎ কোন শ্রমিক কর্মী কেমন প্রেষণায় প্রেষিত হবে বা উদ্বুদ্ধ হবে সেটা কিন্তু তাকে বের করতে হয়। সুতরাং এই যে প্রেষণা প্রদানের কাজটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা বিষয়। আর এই যে প্রেষণা এটা কিন্তু অভাব ভিত্তিক একটা বিষয়, অর্থাৎ একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব আসবে, ওই অভাবটা পূরণ হলে আরেকটা অভাব জাগ্রত হবে। সুতরাং প্রেষণা কিন্তু প্রত্যেকটা কাজের জন্য এভাবে আসতেই থাকবে। এই প্রেষণা প্রদানের ফলে কিন্তু কর্মীদের মনোবলটা আরো বেশি দৃঢ় হয়, তারা কাজে আরো বেশি উদ্বুদ্ধ হয়, ফলে কিন্তু প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারে। আর সাথে সাথে কিন্তু দেখো শ্রম ঘূর্ণায়মানতাও রোধ হয়। অর্থাৎ একটা কর্মী যদি প্রতিষ্ঠান থেকে তার প্রাপ্যতা পেয়ে যায় তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার প্রবণতা তার কিন্তু থাকে না। আবার সাথে সাথে আরেকটা জিনিস হয়, যখন কর্মী তার চাহিদা মতো প্রেষণা পেয়ে যাচ্ছে তখন কিন্তু প্রতিষ্ঠানের কাজটাকে সে নিজের কাজ বলে ভাবতে শুরু করে এবং প্রতিষ্ঠানের যে উপায় উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো যথাযথ ব্যবহার কিন্তু সে নিশ্চিত করে, ফলে প্রতিষ্ঠানও লাভবান হয়। এইভাবে কিন্তু প্রেষণা একটা কর্মীকে যেমন তার লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করে, সাথে সাথে ওই কর্মী প্রেষণা প্রাপ্তির ফলে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনেও সহায়তা প্রদান করে থাকে। তাহলে এই যে প্রেষণা, এটা আমরা প্রেষণা বলতে আমরা আসলে কি বুঝবো, সেটা হচ্ছে একটা কর্মীকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করিয়ে নেওয়ার জন্য
যে যে কৌশল অবলম্বন করা হয় সেই কৌশলের সমষ্টিকেই বলা হবে প্রেষণা। বোঝা গেল? এবার দেখো আমরা আসি প্রেষণার বৈশিষ্ট্য নিয়ে। আমরা আজকে পড়বো দেখো প্রেষণার পাশাপাশি প্রেষণার বৈশিষ্ট্য। প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণার বৈশিষ্ট্যে প্রথমেই দেখো আছে 1 নম্বর হচ্ছে মানব সংশ্লিষ্ট বিষয়। 1 নম্বরে আছে দেখো মানব সংশ্লিষ্ট বিষয়। মানব সংশ্লিষ্ট বিষয় কি? আমরা এটা জানি যে একটা প্রতিষ্ঠানে অনেকজন কর্মী কাজ করে, অনেকজন কর্মী যখন কাজ করছে তাদের অভাবটা একরকম হবে না, তাদের পছন্দ অপছন্দ চাহিদা রুচি এগুলোরও কিন্তু ভিন্নতা হবে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন চাহিদা ভিন্ন ভিন্ন রুচি পছন্দ এগুলো অনুযায়ী কিন্তু প্রেষণা প্রদান করতে হয়। অর্থাৎ স্ব কর্মীর কোন ধরনের প্রেষণা প্রাপ্তির ফলে সে তার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেই মতো করেই তাকে প্রেষণাটা প্রদান করতে হবে। তাহলে কিন্তু সে তার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারটা ওই প্রতিষ্ঠানের জন্য করতে পারবে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান লাভবান হবে, ফলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়ন সাধিত হবে। এবার দেখো দ্বিতীয়টা মনস্তাত্ত্বিক বিষয়। মনস্তাত্ত্বিক বিষয়টা কি দেখো? এটা কিন্তু কর্মীর মনের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ কর্মী কেমন প্রেষণা পেতে চাচ্ছে, কর্মী কি সবসময় তার অভাবটা জানাবে? এরকম নাও জানাতে পারে। তাহলে যারা এই প্রেষণার প্রক্রিয়াটা প্রদান করছে তাদেরকে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞানটাও থাকতে হবে। অর্থাৎ কর্মীদের আচার আচরণ দেখে বা কর্মীদের কাজ করার ধরন দেখে তাদেরকে খুঁজে বের করতে হবে এদের কোন ধরনের প্রেষণা প্রদান করতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে যদি প্রেষণা দেয়া যায় তাহলে তারা সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারটা করবে। সেজন্য বলা হয় দেখো যে একটা প্রতিষ্ঠানে যে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর মধ্যে সবথেকে জটিল উপকরণ হচ্ছে মানব সম্পদ অর্থাৎ কর্মী। এই কর্মীদের মনটা বুঝে তাদের আচার আচরণ বুঝে তাদের মতো করে যদি ঠিকঠাক মতো প্রেষণা প্রদান করা হয় তাহলে কর্মীরা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারে, ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। তাহলে এই যে মনস্তাত্ত্বিক বিষয় এটা কিন্তু যে ব্যবস্থাপকীয় একটা জটিল কাজ। এবার দেখো 3 নম্বর আছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া কি সেটা যখন প্রেষণা বোঝালাম তখনই আমি তোমাদেরকে বোঝালাম যে প্রত্যেকটা যখন কাজ আসবে তখন কিন্তু আলাদা আলাদাভাবে কর্মীদের প্রেষণা দিতে হবে। প্রেষণা একবার দিয়ে যে সারা বছর ধরে ওইভাবে চলতে থাকবে তা কিন্তু না, কারণ কর্মীদের একটা অভাব পূরণ হলে আর একটা অভাবে তাদের সামনে এসে দাঁড়ায়, ফলে সেই অভাবটা পূরণ করার জন্য তাদেরকে আবার নতুন কোনো প্রেষণা দেওয়ার প্রয়োজন পড়ে। তাই প্রত্যেকটা কাজের জন্য কিন্তু প্রেষণা প্রদান করতে হবে এবং এটা প্রত্যেকটা স্তরের জন্যই কিন্তু প্রেষণা প্রদান করতে হবে। শুধু যে প্রেষণা মধ্যস্তর বা নিম্ন স্তরে সীমাবদ্ধ থাকবে তা না, উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরের জন্যই কিন্তু এই প্রেষণা প্রক্রিয়াটা অবিরামভাবে চলতে থাকবে।
তাহলে প্রতিষ্ঠানের এই বিশৃঙ্খল পরিবেশের আর সৃষ্টি হবে না। অর্থাৎ তখন কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান ভাবতে শুরু করবে এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যে কাজগুলো থাকবে সেগুলোকেও তারা নিজের কাজ বলে তাদের সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারটা করার চেষ্টা করবে। এবার দেখো 4 নম্বর হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য কেন্দ্রিক, লক্ষ্য কেন্দ্রিক কি দেখো, কর্মীর একটা লক্ষ্য থাকে, অর্থাৎ কর্মীর একটা অভাব থাকে, তাই তো? সেই অভাবটা যদি কর্মীকে পূরণ করা যায়, কর্মীর অভাবটা, তাহলে কর্মীর লক্ষ্যটা অর্জন হয় এবং কর্মী ওই অভাবটা যখন পূরণ হচ্ছে অর্থাৎ প্রেরণা পাচ্ছে, তখন নিজের লক্ষ্য যখন লক্ষ্যে যখন সে পৌঁছাচ্ছে তখন সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্যটাও অর্জন হচ্ছে। এখন এই যে যিনি এই প্রেষণা প্রক্রিয়াটা প্রদান করবেন তাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ উভয় দিকটাই খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের লক্ষ্য কি, পাশাপাশি যে কর্মীরা ওই কাজটা করছে সেই কর্মীদের লক্ষ্যটা কি। তাহলে কর্মীদের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী যদি তাদেরকে প্রেষণা প্রদান করা হয় তাহলে কর্মীর লক্ষ্য পূরণের সাথে সাথে কর্মী কি করবে, ওই প্রেষণায় প্রেষিত হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতেও কিন্তু সহযোগিতা করবে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান লাভবান হবে আর তার বিপরীতে কি হবে, কর্মীরা তাদের লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হবে। তাহলে এখানে কিন্তু উভয় দিকের লক্ষ্যটাই কিন্তু অর্জিত হবে। এবার দেখো 5 নম্বর অভাব ভিত্তিক। অভাব ভিত্তিক, আগে বলেছি প্রেষণা কিন্তু অভাব ভিত্তিক। উচ্চ স্তরেও কিন্তু অভাব রয়েছে, নিম্ন স্তরেও অভাব রয়েছে, মধ্য স্তরেও অভাব রয়েছে, কিন্তু অভাবের ধরনটা হয়তো ভিন্ন ভিন্ন। তাহলে এই যে অভাব পূরণ এটা কিন্তু প্রেষণার মাধ্যমেই করা সম্ভব। এখন এই অভাব পূরণ আর্থিকভাবে হতে পারে, অনার্থিকভাবেও হতে পারে। এখন কোন কর্মীরা আর্থিকভাবে প্রেষণা নিতে চাইছে আর কোন কর্মীরা অনার্থিকভাবে প্রেষণা পেতে চাইছে, এটা কিন্তু ব্যবস্থাপককে খুঁজে বের করতে হবে। বের করে স্ব কর্মীর জন্য স্ব প্রেষণার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যারা অনার্থিক প্রেষণা পেতে আগ্রহী তাদেরকে অনার্থিক প্রেষণাই প্রদান করতে হবে এবং যারা আর্থিক প্রেষণা পেতে ইচ্ছুক তাদেরকে কিন্তু আর্থিক প্রেষণাই প্রদান করতে হবে। তাহলে এই যে উভয়দেরই যদি আর্থিক অনার্থিক প্রেষণা ঠিকঠাক মতো প্রদান করা যায় তাহলে কিন্তু তাদের অভাবটা যেমন পূরণ হবে, সাথে সাথে তারা প্রতিষ্ঠানের কাজেও তাদের সামর্থ্যটা সর্বোচ্চ ব্যবহার করতেও সমর্থ হবে। এবার দেখো 6 নাম্বারটা ইতিবাচক ও নেতিবাচক। ইতিবাচক ও নেতিবাচক। ইতিবাচক প্রেষণা কি, কর্মীদের কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে আর্থিক অনার্থিকভাবে প্রেষণা প্রদান করা, এটা হচ্ছে ইতিবাচক প্রেষণা। এরকম দেখো যে 50 জন কর্মী আছে, তাদেরকে বলা হলো তোমরা যদি নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে পারো তাহলে তোমাদের বেতন বৃদ্ধি করে দেওয়া হবে। এবার 50 জন শ্রমিকের মধ্যে দেখা গেল যে 30 জন খুব ভালো কাজ করছে এবং তারা নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে পারবে বলে মনে হচ্ছে, বাকি 20 জন এই প্রেষণায় কিন্তু প্রেষিত হয়নি, অর্থাৎ তারা যে আগের লেভেলে কাজ করছিল সেই লেভেলেই আছে। ফলে কি হলো, তাদেরকে যদি এমন বলা হয় যে নির্দিষ্ট সময়ে যদি কাজটা শেষ করতে না পারো তাহলে তোমাদের নির্দিষ্ট পদ থেকে নিচে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ পদোন্নতি প্রদান করা হবে, সাথে সাথে তোমাদের বেতন কমিয়ে দেওয়া হবে। এটা বলার পর দেখা গেল যে ওই যে 20 জন যারা আগের লেভেলে কাজ করছিল তাদের কিন্তু কাজের লেভেলটা উচ্চ হয়ে গেছে এবং তারা বাকি 30 জনের সাথে একসাথে কাজটা সম্পাদন করছে। ফলে দেখো
এখানে কিন্তু নেতিবাচক প্রেষণার ক্ষেত্রে ভয় ভীতি প্রদর্শন করার প্রয়োজন পড়ছে, অর্থাৎ কর্মীদের ভয় ভীতি দেখিয়ে যখন তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হয় তখন সেটাকে বলা হবে নেতিবাচক প্রেষণা। এক্ষেত্রে কর্মীদের শাস্তি স্বরূপ তাদের বেতন কর্তন করার ব্যবস্থা থাকতে পারে, তাদের পদ থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে পারে, তাদের বোনাস বাদ দেওয়া যেতে পারে, তাদের সাময়িক বরখাস্ত করা যেতে পারে। এরকম বিভিন্ন ভয়ভীতিমূলক প্রেষণা প্রদানের মাধ্যমে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করা হয়। আর যখন আর্থিক বা অনার্থিকভাবে তাদেরকে প্রেষণা প্রদান করা হয় তখন সেটাকে বলা হবে ইতিবাচক প্রেষণা। তাহলে কিন্তু প্রেষণার মধ্যে ভয়ভীতিটাও কিন্তু আসবে। প্রেষণা বলতে যে শুধু কোনো কর্মীকে কাজে উদ্বুদ্ধ করা, অর্থাৎ আর্থিক অনার্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কাজে উদ্বুদ্ধ করাকেই প্রেষণা বলা হবে তা কিন্তু না। আর্থিক অনার্থিক প্রেষণার মাধ্যমে, আর্থিক অনার্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেও কাজে কিন্তু উদ্বুদ্ধ করাকেও প্রেষণা বলা হয়ে থাকে। এবার দেখো 7 নাম্বার অনুমান নির্ভর। অনুমান নির্ভর অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যতজন কর্মী থাকে কর্মীদের আচার আচরণ বা তাদের আগ্রহ সব কিন্তু একরকম হয় না, হয় কি? হয় না। তাহলে যোগ্যতা, আচার আচরণ, তারপরে তাদের অনুভূতি, আবেগ, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাই এই ভিন্ন ভিন্ন রকম হওয়ার কারণে তাদের অভাবটাও কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়। কিন্তু তারা অনেক সময় এরকম হয় যে কর্মীরা তাদের অভাবটা সরাসরি জানায় না। তো না জানানোর ফলে তাদেরকে কিন্তু অনুমানের উপর ভিত্তি করে প্রেষণা প্রদান করা হয়। এই অনুমানের উপর ভিত্তি করে যখন তাদেরকে প্রেষণা প্রদান করা হয় তখন যদি ঠিকঠাক মতো তাদেরকে অনুমানটা ঠিক করা হয় যে ঠিক কর্মী কোন ধরনের প্রেষণায় প্রেষিত হতে চাচ্ছিল বা উদ্বুদ্ধ হতে চাচ্ছিল তাকে সেই ধরনের প্রেষণায় প্রদান করা হয়েছে, তাহলে কিন্তু তারা কাজে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। তাহলে এই যে প্রেষণা যিনি প্রদান করছেন, যে ব্যবস্থাপক প্রদান করছেন, তাকে কিন্তু অনেক বেশি দক্ষতা সম্পন্ন এবং মনোবিজ্ঞান সম্পর্কে অনেক বেশি দক্ষতা তার থাকতে হবে। নাহলে কিন্তু এই যে অনুমান নির্ভর হয়ে যে প্রেষণা দেওয়া হচ্ছে কর্মীদের, এই অনুমানে যদি কোনো সমস্যা বা ভুল থেকে থাকে তাহলে কিন্তু কর্মীদের কাজে উদ্বুদ্ধ করা যাবে না। এই ছিল দেখো আজকের প্রেষণার বৈশিষ্ট্য। এই প্রেষণার বৈশিষ্ট্য 7টা থেকে কিন্তু তোমাদের উদ্দীপক হতে পারে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। তখন এই 7টা পয়েন্ট যদি বুঝতে পারো তাহলে দেখবা যে উদ্দীপকই আসুক না কেন সেই গল্প থেকে তোমরা খুঁজে বের করতে পারবে আসলে কোনটা সম্পর্কে বলা হয়েছে। এর সাথে সাথে আজকে দেখো যতগুলো প্রশ্ন পড়ানো হলো সেটার মধ্যে ছিল প্রেষণা কাকে বলে, প্রেষণা কেন প্রদান করা হয়ে থাকে, প্রেষণার প্রকারভেদ, তারপর প্রেষণা কিভাবে শ্রমিক কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতা রোধ করে, প্রেষণা সাথে মনোবলের সম্পর্ক কি ব্যাখ্যা করো। এ জাতীয় অনেকগুলো প্রশ্নই কিন্তু আজকে আলোচনা করা হয়েছে। যেটা আলোচনা করা হলো এই ক্লাসটা যদি তোমরা সুন্দরভাবে শুনে থাকো আর বুঝে থাকো আর তার সাথে সাথে যদি একটু বইটা পড়ে ফেলো তাহলে দেখবা যে আর তেমন সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থেকেই থাকে তাহলে আজকের তারিখ লিখে খাতায় নোট করে রেখো, কলেজ চললে আমি এটা সমাধান করব। তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই থাকো। ধন্যবাদ সবাইকে।